সো নমস্কার ফ্রেন্ডস, ওয়ান্স এগেন আরেকটি ক্লাস করতে যাচ্ছি আমরা। হোপফুলি তোমরা জেনে গেছো যে ট্যাট এক্সাম দিয়ে 1 উইক পিছিয়ে দিয়েছে। সো তোমরা সবাই সেটা পজিটিভলি নেবে, ঠিক আছে? আমরা সবসময় বলি যে পজিটিভলি দেখতে, সব কিছুকেই পজিটিভলি দেখতে, পজিটিভলি নিতে। তো অবশ্যই যে এক সপ্তাহ যে পিছিয়ে দিয়েছে গভর্নমেন্ট দ্বারা, তো অবশ্যই সেটাকে পজিটিভলি নেবে যে আরও 1 উইক তোমরা পেয়ে গেলে হাতের মধ্যে, যে প্রিপারেশনটাকে একটু ভালো করে নেওয়ার জন্য। এবং তোমাদের প্রিপারেশনকে ভালো করার জন্য অবভিয়াসলি আমরা তো আছিই, আমরা ছিলামও আগে, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ফ্রেন্ড। বাট আমরা তো কিছু ক্লাস করাচ্ছি, কিছু কম দিচ্ছি, এখন দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি কিছুটা বিজি থাকার জন্য অনেকটা তোমাদেরকে কম দিতে পারছি, সেরকম দিতে পারছি না। তো তার জন্য এক্সটেন্ডেড সরি। তো তোমরা কিন্তু তোমাদের থেকে বাড়ি থেকে কিন্তু প্র্যাকটিস ছাড়বে না, ঠিক আছে? বাড়ি থেকে প্র্যাকটিস ছাড়বে না, বাড়ি থেকে পড়াশোনা ছাড়বে না, ভালো করে করবে, আগের থেকে আরও জোরদার করবে। তো আমরা অবভিয়াসলি আছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস গো ত্রিপুরা এক্সাম। তো আজকে আমরা ক্লাস নাম্বার 18 করতে যাচ্ছি। তার আগেও আমরা হিস্ট্রির উপর থেকে কিন্তু 17টি ক্লাস করে নিচ্ছি এবং তোমরা সবাই দেখে আসছো সেগুলো। আর যদি না দেখে আসো তাকে অবশ্যই দেখতে পারো। কোথা থেকে দেখতে পারবে? আমাদের চ্যানেল প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। সো আমাদের ক্লাস তাদের জন্য হেল্পফুল যারা ট্যাট 2 এবং এসটিজিটির জন্য প্রিপারেশন হচ্ছে, তারা সবাই দেখতে পারো। সো আমাদের এসব ক্লাস কিন্তু সিলেবাসকে বেস করে নিয়ে আসা, তো সেটা নিয়ে কখনো ডাউট করতে হবে না। আমাদের ক্লাসগুলো সিলেবাসকে বেস করে নিয়ে আসা। তো অবশ্যই ফ্রেন্ড, তোমরা সবাই লাইক এবং শেয়ার করে নিয়েছো। ইয়েস, অনেকে দেখি যে ক্লাস শুরু আগে লাইক এবং শেয়ার করে থাকো, দ্যাট মিনস তোমরা আমাদেরকে ট্রাস্ট করো, তার জন্য করে থাকো। সো থ্যাংক ইউ যারা যা করেছো। আর অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আসছো। যদি আমাদের ক্লাস মিস না করতে, তো অবশ্যই সাবস্ক্রাইব করেও নেবে। সো চলো ফ্রেন্ড, শুরু করা যাক তাহলে আজকে ক্লাস। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাস করার জন্য মেন্টালি এবং ফিজিক্যালি রেডি আছো। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় তখন ভারতের বড়লাট কে ছিলেন? তো জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় সেই 1885 সালে, সেই 1885 সালে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 28 ডিসেম্বর। তো সেটা বলা হচ্ছে যে সেই 28 ডিসেম্বর, যে 28 ডিসেম্বর 1885 তখন কি হয়েছে? তখন হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেস তখন সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখানে বলা হচ্ছে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়, তখন সময় যে বড়লাট কে ছিলেন, ভারতীয় বড়লাট কে ছিলেন? সো কোয়েশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তরটি হবে যে ফ্যান, এখানে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন ছিলেন যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতীয় বড়লাট, মনে রাখবে। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে ইন্ডিয়ান আইএনসি প্রতিষ্ঠিত হয়েছিল যে 28 ডিসেম্বর 1885। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চেন নাম্বার 2, যে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নিচের কে করেন? কে করেছিলেন সে হিন্দু মেলার প্রতিষ্ঠা? কোয়েশ্চেন নাম্বার 2, হিন্দু মেলার প্রতিষ্ঠা সেটি কে করেছিলেন এবং কবে করা হয়েছিল সেটাও বলবো অবভিয়াসলি। কে করেছিলেন সেটা তো অবভিয়াসলি বলবে, তার পাশাপাশি বলবে যে কে করেছিল এবং কবে করেছিল। হিন্দু মেলার প্রতিষ্ঠা সেটা কে করেছিল? সো অবভিয়াসলি ফ্রেন্ড, তোমরা দেখেছো যে আমরা যে যে টিআরবিটি এক্সাম বা বিভিন্ন এক্সামে যেগুলো আসছে বা ত্রিপুরা থেকে করছে, সেগুলোর মধ্যে কিন্তু নান অফ দিসও কোয়েশ্চন অপশন থাকে, কিন্তু তোমরা অবভিয়াসলি কিন্তু সেটাও দেখবে ভালো করে। সো ঠিক আছে, তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, সেটা করেছিলেন এখানে রাধাকান্ত দেব এবং রামমোহন রায়, কিন্তু কেউই নয়। তো নান অফ দিসই কিন্তু রাইট আনসার হবে, নান অফ দ্য অ্যাবাভই কিন্তু রাইট আনসার। তাহলে কে হবে সঠিক উত্তরটি? তো ফ্রেন্ড, সেই হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিল সেই 1867 সালে। 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল নবগোপাল মিত্রের দ্বারা। যে নবগোপাল মিত্রের দ্বারা সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল। কি প্রতিষ্ঠা করা হয়েছিল? সেই হিন্দু মেলা সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল নবগোপাল মিত্র দ্বারা, ওনার দ্বারা সেই 1867 খ্রিস্টাব্দে সেই হিন্দু মেলা সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 3, তোমরা কিন্তু কোয়েশনটি ভালো করে পড়ে তারপরে আনসার করবে। আমরা তার জন্য তোমাদের একটু সময় দেবো যাতে পরে আনসার করতে পারো, ঠিক আছে ফ্রেন্ড? সো কোয়েশ্চন নাম্বার 3, যে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল, সেই গ্রন্থটি রচয়িতা বা রচনা কে করেছিল? তো তোমরা ফ্রেন্ড অনেকেই বলছিল যে স্যার এখন ক্লাস কেন কম করাচ্ছেন? তো ফ্রেন্ড, ক্লাস কম করাচ্ছি কারণ তোমরা সেভাবে লাইক এবং শেয়ার করছো না, তার জন্য করাচ্ছি কম। সো সরি, সো সেরকমটা না, অ্যাকচুয়ালি আমরা কিছুটা বিজি থাকার কারণে লাইক এবং কম করাতে সেরকম করাতে পারছি না ফ্রেন্ড। সো বাট তোমরা দেখি যে অনেকেই করে থাকো, বাট ক্লাস শুরু হওয়ার আগে লাইক এবং শেয়ার করে থাকো, আমরা জানি অনেকেই। বাট কিছুটা বিজি থাকার কারণে সেপ্টেম্বর মাসটা তার জন্য ফ্রেন্ড দিতে পারছি না। বাট আমরা তোমাদেরকে অ্যাজ প্রমিস কিন্তু যেভাবে বলেছি যে টিআরবিটি ক্লাসই করাবো, আমরা কিন্তু টিআরবিটি ক্লাসই করাবো।
কমপ্লিটলি সেপ্টেম্বর মাস ধরে, ঠিক আছে। তো তা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। কোয়েশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর কী হবে? ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল, সেই গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো যারা ওয়ান সেকেন্ড কী করেছো, ওয়ান সেকেন্ড যারা রমেশচন্দ্র মজুমদার এবং দাদাভাই নওরোজি থেকে কেউই দুটি অপশনের মধ্যে একটি সিলেক্ট করে এবং নান অফ দ্য অ্যাবাভ করেছো, নান অফ দিস করেছো, তো তারাই কিন্তু রাইট অ্যান্সার করেছে। এখানে অপশন সি হবে ওয়ান সেকেন্ড সঠিক উত্তর। ওয়ান সি কিন্তু সঠিক উত্তর হবে, নান অফ দিস। তো সঠিক উত্তরটি কী হবে? ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল, সেটি কে প্রতিষ্ঠা করেছিল বা কে সৃষ্টি গ্রন্থটি রচনা করেছিল? তো সেটি রচনা করা হয়েছিল, সেটি রচনা কে করা হয়েছিল বলো দেখিয়েছ, কে রচনা করেছিল? যে রমেশচন্দ্র কি বলো তো, রমেশচন্দ্র মজুমদার না রমেশচন্দ্র দত্ত? বলো তো দেখি, রমেশচন্দ্র মজুমদার না রমেশচন্দ্র দত্ত দ্বারা সেই ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া সেটা করা হয়েছিল, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল। তো সেটা করা হয়েছিল ফ্রেন্ড রমেশচন্দ্র দত্ত দ্বারা, রমেশচন্দ্র দত্ত দ্বারা সেটা কি রচনা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 4। কোয়েশ্চন নাম্বার 4-এ কী রয়েছে যে গান্ধীজি যে অনশনে গিয়েছিলেন বা যে অনশনকে প্রথম রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, গান্ধীজি কোন আন্দোলনের মাধ্যমে বা কোন আন্দোলনের মধ্যে যে অনশনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? আমরা জানি যে অনশন যে সিস্টেমটি যেটি উনি গান্ধীজিরা শুরু করা হয়েছিল, গান্ধীজিরা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে কোনো কিছু দাবি আদায় করার ক্ষেত্রে উনি অনশনকে একটা পন্থা বা পথ হিসেবে বেছে নিয়েছিল। তাহলে গান্ধীজি যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন সেটা নিচের কোন আন্দোলনের মাধ্যমে বা কোন ঘটনাটির মধ্য দিয়ে সেটা শুরু করেছিল গান্ধীজির দ্বারা? কোয়েশ্চেন নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ফ্রেন্ড। সো সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড এক্ষেত্রে আমাদের যে অপশন কি হবে, আহমেদাবাদ, চম্পারণ এবং খেদা। সো বলো তো দেখি, তার আগে অবশ্যই বলবে যে আহমেদাবাদ কোথায় অবস্থিত, আহমেদাবাদ কোথায় অবস্থিত বলো দেখি। আহমেদাবাদ সেটি কোথায় অবস্থিত এবং সেটা জানো যে তোমরা, সেটি গুজরাটে অবস্থিত, ঠিক আছে। তাহলে চম্পারণ কোথায় অবস্থিত? চম্পারণ হলো যে বিহারে অবস্থিত, চম্পারণ বিহারে অবস্থিত। এবং খেদা কোথায় অবস্থিত? সো খেদাও কিন্তু ওয়ান্স এগেন দেশে গুজরাটে অবস্থিত ফ্রেন্ড, ঠিক আছে। তো সবগুলা কিন্তু যে আহমেদাবাদ, খেদা সেগুলা কোথায় অবস্থিত, সেগুলা কিন্তু যে গুজরাটে অবস্থিত এবং একমাত্র বিহার চম্পারণ সেটি যে কোথায় অবস্থিত, বিহারে অবস্থিত। তাহলে গান্ধীজি অনশনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, সেটা কোন আন্দোলনের মধ্যে করেছিলেন? সেটা ফ্রেন্ড করেছিলেন আমাদের অপশন হ্যাঁ সঠিক উত্তর হবে যে আহমেদাবাদ আন্দোলনের মাধ্যমে। আহমেদাবাদ সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু গান্ধীজি সেটাকে সেইভাবে ইউজ করেছে, সেই অনশনকে প্রথম রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। এবং সেটা করা হয়েছিল ফ্রেন্ড সেই ফেব্রুয়ারি থেকে, যে ফেব্রুয়ারি বিটুইন ফেব্রুয়ারি টু মার্চ 1918 বা 1918 সময়কালে সেটা করা হয়েছিল, সেই আহমেদাবাদ সত্যাগ্রহ সেটা গান্ধীজি দ্বারা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন। সো কোয়েশ্চন নাম্বার 5, কোয়েশ্চন নাম্বার 5-এ কী রয়েছে তোমরা অবশ্যই পড়বে, তারপরে আনসার করবে। কী রয়েছে বলো, পড়ো দেখি। যে কুখ্যাত যে ক্রাইমস অ্যাক্ট পাস করা হয়েছিল সেটি কবে পাস করা হয়েছিল? তো সেটা তো তোমরা সবাই জানো যে 1919 সালে, যে 1919 সেটা পাস করা হয়েছিল। অনেকে হতে পারে যে কুখ্যাত সেই ক্রাইমস অ্যাক্ট সেটি নতুন শুনছো, বাট সেটার নামটা কিন্তু সবাই জানো। এবং সেটা কি নামে পরিচিত? যে সেটা রওলাট অ্যাক্ট তো সবাই শুনেছো না? কুখ্যাত ক্রাইমস অ্যাক্ট তো নাও শুনতে পারো, হতে পারে অনেকে নতুন হতে পারে। তো রওলাট অ্যাক্ট সেটা তো সবাই শুনেছো, তো সেই রওলাট অ্যাক্ট সেটি কবে পাস করা হয়েছিল? তো সেটি কবে পাস করা হয়েছিল সেটি ইয়ারটা তো সবাই জানো যে 1919 সালে সেটি পাস করা হয়েছিল। তাহলে ডেটটি কত ছিল? পরীক্ষার মধ্যে কিন্তু সেভাবেই আসে যে 1919 সালে কত তারিখে সেটি যে রওলাট অ্যাক্ট বা ক্রাইমস অ্যাক্ট সেটি পাস করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 5। তো সঠিক উত্তরটি ছিল ফ্যান যে 18 মার্চ কিন্তু 1919 সালে 18 মার্চ সেই কুখ্যাত রওলাট অ্যাক্ট বা কুখ্যাত সেই ক্রাইমস অ্যাক্ট সেটি পাস করা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে 18 মার্চ, মনে রাখবে 18 মার্চ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমাদের হলো 6। যে ভারত ছাড়ো আন্দোলনের সময় যে ভারতের বড়লাট নিচের কে ছিলেন? যখন ভারত ছাড়ো আন্দোলন হয় তখন সময় ভারতের বড়লাট নিচের কে ছিলেন? সো ভারত ছাড়ো আন্দোলন মিনস তোমরা কি বুঝো? যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেটি শুরু হয়েছিল এবং তখন সময় যে ভারতের বড়লাট কে ছিলেন? তো আমরা চাইবো যে ফ্রেন্ড একটি ক্লাস করতে, তোমাদের কীরকম ক্লাস করবো যে ইম্পর্টেন্স যে গভর্নর জেনারেল তাদের উপর নিয়ে
তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কার সময় কোন গভর্নর জেনারেল ছিলেন। তাহলে তোমরা রিলেট করতে পারবে যে সাপোজ মন্টেগু ট্রান্সপোর্ট সেই সময়কালে কে ছিল গভর্নর জেনারেল, বা চিরস্থায়ী বন্দোবস্তের সময় কে ছিলেন, বা ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন কে ছিলেন, বা 1942 যখন ভারত ছাড়া আন্দোলন তখন কে ছিলেন। তো এরকমটা তোমরা রিলেট করতে পারবে হোপফুলি। যদি আমরা যদি পসিবল হয় অবভিয়াসলি নিয়ে আসবো সেরকম একটা ক্লাস, তোমরা অবভিয়াসলি বলবে সেরকমটা নিয়ে আসলে তোমাদের জন্য কীরকম হবে। সো কোয়েশ্চেন নাম্বার 6, যে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বর্ডার নিচে কে ছিলেন? তো সেটা ছিলেন ফ্রেন্ড যে ভারত ছাড়ো আন্দোলন সেটা হয়েছিল যে 8 আগস্ট সেটা হয়েছিল আন্দোলন যে 1942 সালে। 1942 সালে সেই আন্দোলনটি হয়েছিল। এবং সেই ভারত ছাড়ো আন্দোলনটি কোথা থেকে পাস করেছিল, সেই আন্দোলন কোথা থেকে করা হয়েছিল? সে বোম্বে সেশন থেকে সেটি শুরু করা হয়েছিল। বাট তখন সময় বর্ডার ছিল লর্ড লিনলিথগো ছিলেন তখন সময় যে ভারতের বর্ডার ছিল ফ্রেন্ড, লর্ড লিনলিথগো, তোমরা সেটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চন। সো কোয়েশ্চনগুলো চাইবে কিন্তু ক্লাসে শিখে নিতে, না হলে এইসব কোয়েশ্চনগুলো আবার রিভাইজ করতে আবার সময় যাবে তোমাদের। তো তার জন্য ক্লাসের প্রথম থেকে শুরুতে থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চন পাশাপাশি প্র্যাকটিসও করবে এবং শেখা হয়ে যাবে। কোয়েশ্চন নাম্বার 7, হরিপুরা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। যে হরিপুরা কংগ্রেস সেটি অনুষ্ঠিত কবে হয়েছিল? হরিপুরা কংগ্রেস সেটি কবে অনুষ্ঠিত হয়েছিল? এবং তোমরা জানো যে হরিপুরা কংগ্রেসে সেটি কবে অনুষ্ঠিত হয়েছিল এবং কে সেটিতে সভাপতিত্ব করেছিল? তো সেটা তো তোমরা সবাই জানো যে কে সেটি সভাপতিত্ব করেছিল বা সেটি কবে হয়েছিল সেটি। তো সেটিতে সভাপতিত্ব করেছিল তোমরা জানো যে সুভাষচন্দ্র বসু দ্বারা সেটি সভাপতিত্ব করা হয়েছিল। বাট সেটি কবে হয়েছিল? তো সেটি হয়েছিল ফ্যান 1938 সালে, যে 1938 সেই হরিপুরা কংগ্রেস সেটি অনুষ্ঠিত হয়েছিল। বাট 1939 কী হয়েছিল বলো তো দেখি? সো 1939 ফ্যান ত্রিপুরী অধিবেশন, ত্রিপুরী সেটা ত্রিপুরী অধিবেশন সেটা হয়েছিল। এবং সেটার মধ্যে কিন্তু কে সভাপতিত্ব করেছিল? সেটা সুভাষচন্দ্র বসু কিন্তু সভাপতিত্ব করেছিল, বা সভাপতি নির্বাচন হয়েছে ত্রিপুরী কংগ্রেস এবং হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু। এবং হরিপুরা কংগ্রেস সেটা হয়েছিল 1938 এবং ত্রিপুরী কংগ্রেস সেটা হয়েছিল 1939। নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 8, রাজস্বী উপন্যাসে ত্রিপুরা কোন রাজ্যের কাহিনী বর্ণিত রয়েছে? রাজস্বী যে উপন্যাসটি ছিল সেই উপন্যাসটির মধ্যে ত্রিপুরা কোন রাজ্যের কাহিনী বর্ণিত রয়েছে ফ্রেন্ড? কোয়েশ্চন নাম্বার 8 সঠিক উত্তর কি হবে? রাজস্বী উপন্যাসে ত্রিপুরা কোন রাজ্যের কাহিনী বর্ণিত রয়েছিল? তো সেটা রয়েছিল ফ্রেন্ড, তোমরা সবাই জানো যে সেটা রয়েছিল রাজা গোবিন্দ মাণিক্যের রাজস্বী উপন্যাসে ত্রিপুরা কোন রাজ্যের কাহিনী যদি বর্ণিত রয়েছে বলবে যে রাজা গোবিন্দ মাণিক্যের কাহিনী কিন্তু বর্ণিত রয়েছে সেই রাজস্বী উপন্যাসের মধ্যে। নেক্সট কোয়েশ্চন। সো কোয়েশ্চন নাম্বার 9, দ্য জালিয়ানওয়ালাবাগ সেই হত্যাকাণ্ড সেটা কবে ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের সেই হত্যাকাণ্ড ঘটেছিল যে রলার অ্যাক্টের প্রতিবাদ শুরু সেই জালিয়ানওয়ালাবাগ সেই হত্যাকাণ্ডটি ঘটেছিল যে পরবর্তীকালে যে জেনারেল ডায়ারের নির্দেশে প্রচুর মানুষের উপর যে গুলি চালানো হয়েছিল। তো সেই হত্যাকাণ্ডটি কবে ঘটেছিল? তো জালিয়ানওয়ালাবাগে সেই হত্যাকাণ্ডটি কবে ঘটেছিল? তো সেটা ফ্রেন্ড সেটা তো তোমরা সবাই জানো যে 1919 সালে ঘটেছিল। বাট সেটা 1919 সালে কোন মাসে ঘটেছিল? তো ফ্রেন্ড সেটা হয়েছিল যে 1919 সালে এপ্রিল মাসে। 1919 সালের 13 এপ্রিল, যে 13ই এপ্রিল কিন্তু সেই জালিয়ানওয়ালাবাগে সেই হত্যাকাণ্ডটি ঘটেছিল। নেক্সট কোয়েশ্চন। সো ফ্রেন্ড তোমরা দেখেছো যে গতকালকে কিন্তু আমরা আরেকটি নতুন ক্লাস করিয়েছি এবং সেটি ছিল যে আমাদের যে বেঙ্গলি প্যাডাগজির উপর, যে বেঙ্গলি যে 5 মার্কের প্যাডাগজি আসে, বেঙ্গলি যে 5 মার্কের উপর প্যাডাগজি আসে তার উপর কিন্তু ক্লাস করানো হয়েছে। হোপফুলি তোমরা সেটিগুলো দেখছো, যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। কোথা থেকে দেখতে পারবে? আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের এগেনস্টে। সো অবশ্যই তোমরা সেগুলো দেখতে পারো গিয়ে ভিজিট করে আমাদের পুরনো ক্লাসগুলোও। কোয়েশ্চন নাম্বার 10, ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করেছে নিচের কে? যে ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করেছে নিচে কার দ্বারা করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 10। কোয়েশ্চন নাম্বার 10 এর সঠিক উত্তর কি হবে? তো ফ্রেন্ড ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করেছে সেটা লর্ড লিনলিথগো দ্বারা যে ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করা হয়েছিল। এবং ওনার সময়কাল ছিল যে লর্ড লিনলিথগো ওনার শাসনকাল ছিল, বা উনি কোন সময় থেকে কোন সময় ছিলেন? উনি 1936 থেকে 43 সময়কালে পর্যন্ত উনি ছিলেন লর্ড লিনলিথগো, ঠিক আছে। এবং লর্ড ডালহৌসি ছিলেন, কিন্তু লর্ড ডালহৌসির কথা যদি বলি, লর্ড ডালহৌসি ছিলেন সেই
48, যে 1848 থেকে 1856, 1848 থেকে 1856 পর্যন্ত সেই সময়কালে লর্ড ডালহৌসি ছিলেন। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 11, এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ গ্রন্থটি রচিতা নিচের কে ছিল? এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। কোয়েশ্চন নাম্বার 11, কোয়েশ্চন নাম্বার 11 এর সঠিক উত্তর কি হবে? বিপিনচন্দ্র পাল, রমেশচন্দ্র মজুমদার এবং অপশন সিও রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। সো ফ্রেন্ড, যারা নান অফ দ্য অ্যাবাভ করেছো তারা কি করেছো? 100% রাইট। ইয়েস, 100% রাইটই হবে সঠিক উত্তর। এখানে কিন্তু বিপিনচন্দ্র পাল এবং রমেশচন্দ্র মজুমদার কেউই কিন্তু যে এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ সেই গ্রন্থটি রচিত করেনি। করেছে কে তাহলে? করেছে সেটি যে ডক্টর যে অমলেশ ত্রিপাঠী, যে অমলেশ ত্রিপাঠী সেটি রচনা করেছিলেন। অমলেশ ত্রিপাঠী সেই গ্রন্থটি রচনা করেছিলেন। সরি, অমলেশ ত্রিপাঠী, অমলেশ ত্রিপাঠী সেই গ্রন্থটি রচনা করেছে এবং সেই গ্রন্থটির নাম হলো এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 12, কোন গুপ্ত সম্রাট যে পরাক্রমণ উপাধি সেটি গ্রহণ করেছিল? নিচের কোন গুপ্ত সম্রাট যে পরাক্রমণ সেই উপাধিটি গ্রহণ করেছিল? কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত এবং নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দিস। তো কোনটি হবে সঠিক উত্তর? যে কোন গুপ্ত সমাজ যারা সেই পরাক্রম সেই উপাধিটি গ্রহণ করা হয়েছিল? তো ফ্রেন্ড, সেটি গ্রহণ করা হয়েছিল। সো এখানে যারা ওয়ান সেকেন্ড কিন্তু যারা অপশন সি করেছো ফ্রেন্ড, তারা কিন্তু 100% রাইট ফ্রেন্ড। এখানে নান অফ দিসই কিন্তু রাইট আনসার হবে। এখানে ওয়ান সেকেন্ড কিন্তু আমাদের এখানে যে পরাক্রমশী উপাধিটি কিন্তু করেছিল কে? পরাক্রমশী উপাধিটি গ্রহণ করেছিল সমুদ্রগুপ্ত দ্বারা। সমুদ্রগুপ্ত দ্বারা সেই পরাক্রমণ উপাধিটি গ্রহণ করা হয়েছিল। ইয়েস ফ্রেন্ড, সমুদ্রগুপ্ত দ্বারা সেই পরাক্রম উপাধিটি গ্রহণ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 13, এবং 13 নম্বর কোয়েশ্চনের আনসারটি তো অবশ্যই সবাই পারবে। দ্য হিন্দ স্বরাজ, স্বরাজ গ্রন্থটি নিচের কে লিখেছিলেন? তো ফ্রেন্ড, সেটা লেখা হয়েছিল যে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর, যে মহাত্মা গান্ধীজির দ্বারা যে হিন্দু স্বরাজ সেই গ্রন্থটি লেখা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, 1765 খ্রিস্টাব্দে যে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, 1765 খ্রিস্টাব্দে যে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি নিচের কাদের মধ্যে সেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল? সো সঠিক উত্তরটি কী হবে? 1765 খ্রিস্টাব্দে যে এলাহাবাদের চুক্তিটি স্বাক্ষরিত হয় সেটি নিচে কাদের মধ্যে হয়? সো এক্ষেত্রে যারা নান অফ দ্য আনসার করেছে ফ্যান 100% তারা কি? তারা কিন্তু রং ফ্যান। এক্ষেত্রে 1765 খ্রিস্টাব্দে যে এলাহাবাদের চুক্তি সেটি স্বাক্ষরিত তো ফ্যান, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি হয়েছিল ব্রিটিশ কোম্পানি সুজাউদ্দৌলার মধ্যে। ব্রিটিশ কোম্পানি সুজাউদ্দৌলার মধ্যে যে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তিটি সেটি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 15, দ্য কাউন্সিল অফ এডুকেশন। তো আজকে তো আমাদের মডার্ন হিস্ট্রি থেকে রয়েছে, অবভিয়াসলি আমরা চাইবো যে এনশিয়েন্ট মিডিয়েবল সবগুলো হিস্ট্রি থেকে কভার করতে। সো আবার যখন প্রিভিয়াস ক্লাসগুলো করবো, আবার যখন আগামী নেক্সট দিন আবার ক্লাস নিয়ে আসছি বা আসবো, তখন কিন্তু আবার যে মিডিয়েবল বা মডার্ন এনশিয়েন্ট হিস্ট্রির উপর থেকে আবার নিয়ে আসবো। ঠিক আছে, আজকে তো মডার্ন হিস্ট্রির উপর নিয়ে আসছি, তো নেক্সট দিন আবার এনশিয়েন্ট অথবা মিডিয়েবল হিস্ট্রি থেকে আবার নিয়ে আসবো। কাউন্সিল অফ এডুকেশন, দ্য কাউন্সিল অফ এডুকেশন সেটি রচিত হয়েছিল কবে? কোয়েশ্চন নাম্বার 15। সো কাউন্সিল অফ এডুকেশন সেটি কবে রচিত হয়েছিল? তো সেটি রচিত হয়েছিল, এখানে কিন্তু অপশন ডি হবে সঠিক উত্তর। ওয়ান সেকেন্ড ফ্রেন্ড, সো নান অফ দ্য অ্যাবাভ। তোমরা কিন্তু নান অফ দ্য অ্যাবাভ অপশন ট্রিক করবে, কারণ দেখতে পাচ্ছ যে এখন কিন্তু সবগুলো অপশনের ভিত্তিতে যে তোমরা জিআরবিটি এক্সাম দেখেছো যে সবগুলো বেশিরভাগ অপশনের মধ্যে কিন্তু নান অফ দ্য অ্যাবাভ তারা রেখেছে, আর টিআরবিটির মধ্যে তো 100% তারা রাখবেই একটি অপশন নান অফ দ্য অ্যাবাভ। তো অবভিয়াসলি কিন্তু তোমরা সেটা দেখো কিন্তু আনসার করবে। কাউন্সিল অফ এডুকেশন সেটা কবে রচিত হয়েছিল? সেটা রচিত 1843 সালে ফ্রেন্ড। 1843 সালে 1843 সালে সেই কাউন্সিল অফ এডুকেশন সেটা রচিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 16, যে কোন বুদ্ধ মহাসঙ্গীতের সময় যে বৌদ্ধ ধর্ম মহাযান এবং হীনযান নামে দুটি শাখায় বিভক্ত হয়েছিল? টোটাল জানো যে ফ্রেন্ড 4টি বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, 4টি বৌদ্ধ সঙ্গীত হয়েছিল। তাহলে এখানে আমাদের বলতে হচ্ছে যে কোন বৌদ্ধ সঙ্গীতের সময় যে মহাযান এবং হীনযান নামে দুটি শাখায় বিভক্ত হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 16, যে বৌদ্ধ দুটি শাখায় বিভক্ত হয়েছিল এবং সেই দুটি শাখা নাম ছিল যে মহাযান এবং হীনযান। যে মহাযান যারা ছিল তারা কিন্তু বুদ্ধকে ভগবান রূপে পূজা করত, বাট যারা হীনযান ছিল তারা কিন্তু বুদ্ধকে একমাত্র প্রদর্শক বা শিক্ষক হিসেবে মানত। এখানে
সেই দুটি শাখা নিচের কোন বুদ্ধ সম্মেলনের মধ্যে সেটা বা বুদ্ধ মহাসঙ্গীতের সময় সেটা বিভক্ত হয়ে যায়? তো সেটা হয়ে যায় ফ্রেন্ড কোয়েশ্চেন নাম্বার 14 যে চতুর্থ, যেটি কনিষ্কের সময় হয়েছিল। সেই সঙ্গীতের মধ্যে কিন্তু বুদ্ধ জন্ম, মহাযান এবং হীনযান সেই দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। তো ফ্রেন্ড এই ছিল আজকে আমাদের ক্লাস। সো অবশ্যই বলবে যে তোমরা কীরকম লেগেছে আমাদের ক্লাস। তো এইসব ক্লাসে যদি পিডিএফগুলো ডাউনলোড করতে চাও অবশ্যই কিন্তু ফ্রেন্ড আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের সাথে টেলিগ্রাম জয়েনে এইসব ক্লাসের পিডিএফগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তাছাড়া আমাদের সাথে টেলিগ্রামে অলরেডি প্রচুর সংখ্যক মানুষ রয়েছে, অ্যারাউন্ড কিন্তু 5000 বা 5000 রয়েছে। তোমরা অবশ্যই সেখানে জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো ফ্রেন্ড তোমরা জানো যে এক্সাম পিছিয়ে দিয়েছো, অবশ্যই কিন্তু সেটাকে পজিটিভলি নেবে এবং ভালোভাবে নেবে, এবং সেই টাইমটা পেয়েছো যে 1 উইক যে পেয়েছো হাতে সেটা কিন্তু সঠিকভাবে ইউজ করবে, ব্যবহার করবে এবং দিনরাত লাগিয়ে দাও পড়াশোনার ক্ষেত্রে। এখন মনে করো যে এখন শুধু একটাই কাজ হওয়া দরকার, যারা টেট দিতে যাচ্ছ তাদের একটাই কাজ হওয়া দরকার, দ্যাট ইজ হলো যে জাস্ট খাওয়া, পড়া এবং ঘুমানো, সেই তিনটি কাজ ঠিক রেখে সব কিছু করা। মাঝে মধ্যে তো জানি অনেকে কাজও করতে হয়, অনেকে থাকতে পারে যে পার্ট টাইম কিছু ওয়ার্ক করতেও পারো, বাট তবে সে চাইবে যে সেসব কিছু মেনটেন করতে। ঠিক আছে, অনেকে বলতে পারতো স্যার আপনি কি জানেন আমাদের কত কাজ রয়েছে বাড়ির মধ্যে, সেগুলো করে পড়ার সময় তো পাওয়া যায় না। তো ফ্রেন্ড জানি সবার অনেকে অনেক কিছু কাজ রয়েছে, বাট তার মধ্যেও চাইবে যে অন্তত এই টাইমটা, যে এই ক্রুশিয়াল যে সময়টা রয়েছে হাতে 20 দিন করে, 20-25 দিন যে সময়টা রয়েছে সেটাকে ভালোভাবে ব্যবহার করতে। ঠিক আছে, তো আমরা তো অবভিয়াসলি আছি, আমরা কম ক্লাস দিচ্ছি বলে তোমরা প্রিপারেশনটাকে সেভাবে করবে না, তোমরা নিজে থেকে পুরোপুরি অ্যাক্টিভলি ট্রাই করো, অ্যাক্টিভলি পার্টিসিপেট করো এবং পুরো জি জান লাগিয়ে দাও। আমরা তোমাদেরকে যদি ক্লাস দিও নাও সাপোর্ট করতে পারি, অন্তত মেন্টালি সাপোর্ট করবো অনেকটাই। ঠিক আছে ফ্রেন্ড, আমরা তোমাদের সাথে টেলিগ্রামে আছি, টেলিগ্রামে টাইম টু টাইম তোমাদের সাথে কথা বলবো, কথা শেয়ার, অনেক কিছু শেয়ার করবো। তো অবভিয়াসলি আমরা যদি ক্লাস দিও না সাপোর্ট করতে পারি সেইভাবে, অন্তত আমরা কিন্তু মেন্টালি তোমাদেরকে পুরোপুরি সাপোর্ট করবো। তো ফ্রেন্ড টিল দেন থ্যাংক ইউ যা আমার সাথে লাস্ট অবধি ছিলে, এবং সবগুলো তোমরা সবাই লাইক এবং শেয়ার করে নিয়েছো। আর যদি না করে থাকো তাহলে কি করবে, তাহলে অবভিয়াসলি লাইক এবং শেয়ার করে নেবে যদি আমাদের ক্লাস পছন্দ হয়ে থাকে। ঠিক আছে, সো পাশাপাশি সাবস্ক্রাইব করে নেবে, যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে নেবে যদি আমাদের এরকম ক্লাস ভালো লেগে থাকে। এবং টিল দেন থ্যাংক ইউ, এবং আরেকটি নতুন ক্লাসে আবার দেখা হবে। স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।